5.2 তে সমস্যা আছে না? আর 5.2 তে সমস্যা না? আচ্ছা, তোমাদের 5.2টা হচ্ছে এরকম, দেখো যে লিথিয়াম পরমাণু তৃতীয় শক্তি স্তরের কোন ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত। তোমাদের এখানে জাস্ট সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবো যে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য আর আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বিষয়টা একরকম না। ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কোনো কক্ষপথে তরঙ্গ আকারে কি আবর্তন করে। এরকম তরঙ্গ আকারে নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে। তাহলে এই ইলেকট্রন যে তরঙ্গ তৈরি করে সেই তরঙ্গ দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে ডি ব্রোগলির সমীকরণ থেকে। ডি ব্রোগলির সমীকরণ থেকে, কারণ এখানে ইলেকট্রনের ভর হচ্ছে কি এম, আর ইলেকট্রনের বেগ হবে কত ডি। আচ্ছা, আমাদের ডি ব্রোগলি সমীকরণ থেকে আমরা জানি ল্যামডা সমান সমান এইচ ডিভাইডেড বাই এম ভি, এটা আমাদের জানা আছে। এখন এখানে ভি এর মান জানা নেই। ইলেকট্রনের বেগ লিথিয়াম পরমাণু তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের বেগের মান কত। তাহলে আমাদের এই ল্যামডার মান বের করার আগে এই ভি এর মানটা বের করতে হবে, কারণ আমরা যদি ডি ব্রোগলি সমীকরণ থেকে ভি এর মানটা ল্যামডার মান বের করতে চাই, এইচ এর মান লাগবে, তাহলে এইচ তো কনস্ট্যান্ট, এম বের করতে হবে, এম কনস্ট্যান্ট, আর এম জানতে হবে। তাহলে ভিটা কি, কোন কক্ষপথে ভি এর মান ইলেকট্রনের এনতম কক্ষপথে ভি এর মান সমান সমান কি টুয়াইস পাই জেড ই স্কয়ার ডিভাইডেড বাই কি এনএইচ। কি আসে? ডি ব্রোগলি সমীকরণ বলো, রচ্ছি বলো। সরি, এনতম কক্ষপথে ভি এর মান নির্ণয়ের ক্ষেত্রে বলো। স্যার নিচে এনএইচ হবে। এনএইচ, হ্যাঁ, তো এটাই জিজ্ঞেস করতেছি। তাহলে টুয়াইস পাই জেড ই স্কয়ার ডিভাইডেড বাই এনএইচ। তাহলে এখানে লিথিয়াম পরমাণুর জন্য যেহেতু বলছে 3 নং কক্ষপথের মান, তাহলে এটা হবে কি ভি3 ইকুয়াল টুয়াইস পাই জেড এর মান হচ্ছে লিথিয়াম পরমাণুর জন্য 3 ইনটু কি 3 ইনটু ই এর মান হচ্ছে সিজিএস সিস্টেমে বসাও -4.8 ইনটু 10 টু দি পাওয়ার কত -10 এর উপরে কি স্কয়ার ডিভাইডেড বাই এন এর মান তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে বের করতে বলছে। তাহলে এন এর মান 3 ইনটু এইচ এর মান হচ্ছে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -27। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে এটার এই মানটা ক্যালকুলেশন করে মানটা কত আসছে? তোমাদের অনেকেই কাজ করছো, কত আসছে? স্যার 218.47 ইনটু 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার পার সেকেন্ড। 10 টু দি পাওয়ার 6 ইনটু 10 না 46 ইনটু 10 টু দি পাওয়ার কত 6। জি স্যার। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, কোন কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয়ের এই বিষয়টা তো জানাই আছে, তাহলে সমীকরণ মুখস্থ করলেই হয়ে যাবে। এখন আসো, এটা কিন্তু আলো না, আলোর বেগ হচ্ছে সি দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে এখানে ইলেকট্রন আলোর বেগে চলে নেই। যদি আলো, হ্যাঁ বলো। স্যার স্যার একটু কথা ছিল স্যার, ওই যে স্যার ওই পিডিএফ ফাইলে স্যার যে ইলেকট্রনের বেগের মানটা তো স্যার দেওয়া ছিল না ওখানে, যে 2.18 ইনটু 10 টু দি পাওয়ার 8। তো আমরা কি স্যার ওই ইলেকট্রনের বেগের মানটা সরাসরি ব্যবহার করতে পারবো না, এখানে স্যার বের করে দেখাইতে হবে যে এই মানটা আসে। আচ্ছা, হ্যাঁ, বের করে দেখাইতে পারো না,
ওখানে ইলেকট্রনের বেগের মান কই বের করে দেয়া আছে? স্যার বের করে দেওয়া নাই, শুধু স্যার বলা আছে যে সিজিএস এককে স্যার ইলেকট্রনের বেগ হচ্ছে 2.18 ইন্টু 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড। বুঝলাম না, কোথায় এটা দেয়া আছে? স্যার দেয়া আছে বলতে স্যার আপনি স্যার যে এককগুলা আমাদেরকে এককগুলা বোঝানোর জন্য স্যার ওখানে একটা এককের আছে না স্যার, সিজিএস হ্যাঁ, এমকেএস এককগুলো দেওয়া আছে না স্যার, ওখানে স্যার লেখা আছে যে ইলেকট্রনের বেগের মানটা ওখানে স্যার আপনি স্যার লিখে দিচ্ছেন যে 2.18 ইন্টু 10। ওটা হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ V1 এর মান ও হাইড্রোজেনের। স্যার বুঝতে সমস্যা হয়েছিল স্যার, ওই জন্য স্যার আমি সরাসরি স্যার বসাইছিলাম তো স্যার, ওই জন্য স্যার একটু সমস্যা হয়েছিল। সরাসরি তো বসানো যাবে না, এখানে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের বেগটা বিভিন্ন হবে, ঠিক আছে? ও সেক্ষেত্রে আমরা আচ্ছা স্যার। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ইলেকট্রনের বেগটা যেমন আমরা R1 বসাইছি না, স্যার। তাহলে এখানে হ্যাঁ Vn সমান কি লিখতে পারি? V1 ইনটু ওই যে Z ডিভাইডেড বাই কি N, কারণ এই যে টোয়াইস বাই E স্কয়ার ডিভাইডেড বাই H এটা হচ্ছে কনস্ট্যান্ট হ্যাঁ স্যার, জি স্যার বুঝছি স্যার, ওটা একটু সমস্যা হয়েছিল। এখন ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই মানটা যদি আমরা এখন এই মানগুলো যদি এখানে বসাই, অথবা এখানে যদি ভি এর এই সমীকরণ থেকে মানটা বসাই, খেয়াল করো, তাহলে H ডিভাইডেড বাই M ইনটু কি টোয়াইস বাই, আচ্ছা যেহেতু ভি আমরা বের করছি, তাহলে ভি এর মান এখানে এই মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন আবার করব, অথবা এখানে একবারে আমরা ক্যালকুলেশনটা করতে পারি, সেটা দেখাচ্ছি। জেড ই স্কয়ার আর এনএইচ টা উপরে গেলে, এনএইচ নিচে আছে, নিচেরটা উপরে গেলে কি হবে? গুণ হবে, তাহলে এখানে কি হবে? এন এইচ স্কয়ার। এটা কি বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো সেক্ষেত্রে এই মানগুলো এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করতে হবে, তো আমি এটা ইরেজ করে দিচ্ছি। তাহলে কি আসে মান? এন এর মান হচ্ছে, আচ্ছা আমরা এইভাবে সমীকরণটা করে মান বসাতে পারি, অথবা এখানে এইচ এর মান বসাই দিই 6.626 into 10⁻⁻27 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 9.11 into 10⁻⁻28 ইন্টু ভি এর মানটা যেটা আসলো 46 10 এর পর হচ্ছে 6 না? এটা ক্যালকুলেশন করলে মান কত আসে? স্যার 33 পয়েন্ট, একদম বলো, দুবার বলো। স্যার 33.29 into 10 inverse 9 সেন্টিমিটার। 9 into 10 inverse 9 এটা কি? সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এখন তোমরা যদি এটাকে ইলেকট্রনের শক্তি নির্ণয় করো, আগে ইলেকট্রনের শক্তি নির্ণয় করো, তারপর ওই শক্তি থেকে যদি কি ইলেকট্রনের কি নির্ণয় করতেছো, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতেছো, ধরো ই সমান সমান hc ডিভাইডেড বাই কি ল্যামডা, এই সমীকরণ থেকে নির্ণয় করলে তোমরা হচ্ছে আলোর বেগ বের করবা। এখানে কিন্তু ইলেকট্রন আলোর বেগে চলে না, তাহলে আলোর বেগের এই সমীকরণ থেকে এটা আলোর সাথে সম্পর্কিত। এই বিষয়টা বুঝছো? বিকিরিত শক্তি, তারপর আলোর বেগ, বিকিরিত আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, আলো যে কম্পাঙ্ক, সেগুলার মান নির্ণয়ের ক্ষেত্রে এটা। আর ইলেকট্রন বা অন্য কোনো গতিশীল বস্তুকণা যেগুলা প্রায় অনেক দ্রুত গতিতে চলে, তাদের ক্ষেত্রে কি করতে হবে? ডি ব্রগলি সমীকরণ ব্যবহার করতে হবে। ক্লিয়ার এখন? আর কোন গাণিতিক সমস্যা আছে বলো? জোবা আর কোনটা? স্যার 5.4 5.2 5.4 স্যার। হ্যাঁ বলো স্যার, কালকে 5.4টা যে করে দিলাম আপনাকে, ওটা কি আপনি বেসিক্যালি মানে ভুল ধরছিলেন? মানে না, ভুল ধরি নাই। 1.09
জি খুব সম্ভবত ভুল ধরে নাই, কি একটা জানি কি আচ্ছা পড়াই দিচ্ছে, দেখো যে হাইড্রোজেন পরমাণু স্যার। দ্বিতীয় শক্তি স্তরে কোনো ইলেকট্রনের বেগ কত। তাহলে বেগ নির্ণয়ের সমীকরণ তো আমাদের জানা আছে, vn সমান সমান এই যে এটা, ওটা দিয়ে করলেই তো হবে, আর তো কিছু না। তাহলে কি ওই টুয়াইস পাই জেড ই স্কয়ার ডিভাইডেড বাই কি এনএস। তাহলে মানগুলো বসায় দাও। তাহলে হাইড্রোজেনের জন্য পানির সংখ্যা হচ্ছে কত 1, তাহলে টুয়াইস পাই ইয়ে হচ্ছে কত -4.8 into 10 to the power -10, এর উপরে কি স্কয়ার ডিভাইডেড বাই কি হাইড্রোজেনের এখানে দ্বিতীয় শক্তি স্তরের কথা বলা হচ্ছে, n এর মান 2 আর h হচ্ছে 6.626 into 10 to the power -27। ক্যালকুলেশন করলে কত আসে এটা? Sir, 1.09 into 10 to the power 8. 1.09 into 10 to the power 8 10 to the power 8 এত কি হবে? Centimeter per second. সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, আর শোনো, এটাকে তো ওই যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আছে না, তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মানটা কি হবে? তখন এখানে আসবে 1, এখানে আসবে n এর মানটা 1, n এর মানটা ও যদি 1 আসে, এখানে 1 আসলে এই মানটাকে আসলে দ্বিগুণ করলে হচ্ছে, তার মানে কি 2.18 into 10 to the power 8 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের কি ইলেকট্রনের বেগের মান। তাহলে এইখানে দেখো এই যে vn এর জায়গায় আমরা এটা লিখতে পারি যে টুয়াইস পাই জেড টুয়াইস পাই ই স্কয়ার ডিভাইডেড বাই কি h ইনটু জেড ডিভাইডেড বাই n। তার মানে টুয়াইস পাই জেড ই স্কয়ারের এর মানটা হবে এইটা, কারণ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের ক্ষেত্রে প্রথম কক্ষপথের ক্ষেত্রে n এর মান 1 আর হাইড্রোজেন পরমাণুর জেড এর মান 1, এগুলা 1 1 বসাই দিলে এটা আসবে কি প্রথম কক্ষপথের জন্য v1। তাহলে v1 সমান সমান আমরা কি লিখতে পারি? এটা 2 পাই ই স্কয়ার ডিভাইডেড বাই h। তাহলে আমাদের vn সমান সমান সমীকরণটা আমরা লিখতে পারি v1 ইনটু z ডিভাইডেড বাই কি n। আর v1 এর মানটা সব সময় v1 হচ্ছে 2 পাই ই স্কয়ার ডিভাইডেড বাই h, এই মানটা সব সময় 2.18 into 10 to the power 8 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা মাথায় রাখো, 2.18 into 10 to the power 8 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা যদি মাথায় থাকে তাহলে ক্যালকুলেশন করার সময় আর কখনো এই যে ই স্কয়ার 2 পাই এবং h এর মান বসায় দিয়ে ক্যালকুলেশন করার আর দরকার নেই। এটা বুঝছো কি? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি যে বললেন প্রিভিয়াস ম্যাথটাতে 5.2 এ E is equal to h nu, মানে ওখানে E is equal to hc divided by lambda আসতেছে এটা ভিন্ন রূপ হিসেবে। স্যার ওখানে তো ইলেকট্রন যেহেতু আলোর বেগে চলে না, সেহেতু আমরা ওই ইকুয়েশনটা ইউজ করতে পারবো না, কিন্তু স্যার আমরা কি E is equal to h nu এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো? h নিউ? জি স্যার। হ্যাঁ, ইলেকট্রনের ক্ষেত্রে হ্যাঁ কম্পাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবে না। ইলেকট্রনের যদি এই যে শোনো, এই যে শক্তিটা E সমান সমান h নিউ, E সমান সমান hc ডিভাইডেড বাই ল্যামডা, এই শক্তি সমীকরণটা হচ্ছে আলোর ক্ষেত্রেই শুধু প্রযোজ্য হবে। এই সমীকরণটা আলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর ইলেকট্রনের শক্তি নির্ণয়ের সমীকরণ যেটা E সমান সমান মাইনাস ওই যে E1 এর মান তো জানা আছে। E1 এর মান কত? হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তির মান স্যার -2.176 into 10 inverse 11 আর্ক। তাহলে ওই মানটা এখানে বসায় দিয়ে উপরে কি থাকে? জেড স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার। তাহলে এই সমীকরণ থেকে ইলেকট্রনের শক্তি বের করব। ইলেকট্রনের শক্তির মান কিন্তু সব সময় ঋণাত্মক আসে। ইলেকট্রনের শক্তির মান সব সময় ঋণাত্মক আসে। এই যে ইলেকট্রনের শক্তির মান বের করব,
এই শক্তি থেকে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এগুলো বের করা যাবে না, এগুলো বের করা যাবে না, এটা মাথায় রাখবা। তাহলে এই সমীকরণ থেকে তোমার হচ্ছে কি ইলেকট্রনের শক্তির মান বের করতে পারবা। ইলেকট্রন তো আর হচ্ছে আলোর ইয়াটা নিয়ে চলে না, ঠিক আছে, আলোর বেগ নিয়ে চলে না। তাহলে এই কাজে ক্ষেত্রে তোমরা হচ্ছে ই সমান সমান এইচসি বাই ল্যামডা এই সমীকরণগুলো ব্যবহার করবে না, তোমরা ব্যবহার করবে কোনটা, কারণ ইলেকট্রন যে কম্পাঙ্ক তৈরি করে সেই কম্পাঙ্কের মান কত। তাহলে এখানে ইলেকট্রনের শক্তি নির্ণয়ের সমীকরণ হচ্ছে এইটা, আর ইলেকট্রনের কম্পাঙ্ক নির্ণয় করবা ওই যে ভি দ্বারা, ল্যামডা দ্বারা। তাহলে ইলেকট্রনের কম্পাঙ্ক সমান সমান কি হয়, ইলেকট্রনের সাধারণত আমরা কম্পাঙ্ক এখানে বের করি না, ঠিক আছে। আচ্ছা, তারপরেও আমাদের নিউ বার সমান সমান হচ্ছে কি, আচ্ছা কম্পাঙ্ক যদি বের করি আমরা, দেখো ইলেকট্রনের যদি আমরা কম্পাঙ্ক বের করি, সি সমান সমান আমাদের কি ছিল, ভি ল্যামডা না, এখানে সি নিউ ল্যামডা ছিল, সি সমান সমান নিউ ল্যামডা। এখানে সিটা আলোর বেগ ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করতে হবে কি ভি সমান সমান নিউ ল্যামডা, সরি স্যার। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার এটা যদি আমরা এইভাবে ইউজ করতে পারি তাহলে আলটিমেটলি তো যদি আমরা ইজ ইকুয়াল টু এইচ নিউ যখন ইউজ করতেছি তখনও তো স্যার আলোর সাথে কোনো সম্পর্ক থাকতেছে না, শুধু যখন ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। তোমরা ওখানে ই এর মানটা তো নেগেটিভ ইউজ করতেছো। হ্যাঁ স্যার, আমরা নেগেটিভ মানটা ইউজ করব এখানে। হ্যাঁ নেগেটিভ মান ওখানে ইউজ না করে, তখন তো সমস্যা হওয়ার কথা না স্যার। সমস্যা আছে। ইলেকট্রনের শক্তি আর কম্পাঙ্কের মধ্যে যে সম্পর্কটা, শক্তি আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক যেটা, এটা শুধু আলোর ক্ষেত্রেই প্রযোজ্য। শক্তি আর কম্পাঙ্কের মধ্যে যে সম্পর্কটা, এটা শুধু আলোর ক্ষেত্রেই প্রযোজ্য। ই সমান সমান এইচ নিউ, এই যে প্লাঙ্কের সমীকরণ, এটা কার জন্য, আলোর জন্য, শুধু আলোর জন্যই প্রযোজ্য, ঠিক আছে। আর ওই যে আমরা আলোর বেগের ক্ষেত্রে সি ব্যবহার করব, অন্য বস্তুর বেগের ক্ষেত্রে ভি ব্যবহার করব। এই ভি সমান সমান নিউ ল্যামডা, ভি সমান সমান নিউ ল্যামডা। তাহলে এখানে দেখো, যদি তোমরা ইলেকট্রনের কি বেগ জানো, ইলেকট্রনের কি জানো, তরঙ্গ দৈর্ঘ্য জানো, তাহলে নিউটা বের করবা। নিউ সমান সমান কি হবে, ভি ডিভাইডেড বাই ল্যামডা। নিউটা এরকম করে বাঁকা করে দিবা, ঠিক আছে। তাহলে নিউ সমান সমান ভি ডিভাইডেড বাই ল্যামডা, এই সমীকরণ থেকে তোমরা নিউ বের করবা। এটা কি ক্লিয়ার সবার? জি স্যার। স্যার তাহলে স্যার 5.3টা স্যার এইভাবে বের করবো স্যার, তাহলে তো যেটা দিছে স্যার সেটা ভুল হয়েছে। হ্যাঁ আমি ওটা অনেক ক্ষেত্রে কালকে মনে হয় অনেকের ইয়াগুলো লেখাগুলোর তোমাদের সমস্যা আছে, এটা বলার জন্য পরে আর দেখা বাদ দিয়েছি। লেখা দেখতে সমস্যা হয়, কি সমস্যা, তোমরা ছবিগুলো তুলো ইচ্ছা মতো, কোনো রকম একটা ছবি তুলে দেখে দাও। এখানে ডিজিটাল ডিভাইস দিয়ে যখন আমি ছবিগুলো দেখি, তখন কিন্তু ছবি অনেকের লেখা অস্পষ্ট থাকে। এই লেখা স্পষ্ট হতে হবে, খুব সুন্দর করে ফ্ল্যাশ লাইট টাইট দিয়ে ছবি তুলবা, অথবা আলোতে ছবি তুলবা। এমনিতে তোমাদের মোবাইলে ছবি তোলার পর দেখা একরকম, ওটাকে যখন তোমরা হচ্ছে মেসেঞ্জারে পাঠাও, ওটার কিন্তু সাইজ ছোট হয়ে আসে, তখন কিন্তু দেখতে সমস্যা হয়। আচ্ছা, আরেকটা স্পষ্ট হতে হবে, ছবি যেটা তুলবা এলোমেলো আঁকা বাঁকা করে তুলবা না। অনেকের ছবি হচ্ছে কি খাতা একরকম, মোবাইল ধরছে একরকম, বাঁকা করে ধরছে। একবারে কি উপর থেকে সুন্দর করে ছবির সাইজ মতো করে তুলে স্পষ্ট ছবি দেবা। যার কারণে অনেকের দেয় যে আলী ইমরান যে ছবিগুলো দিচ্ছে আঁকা বাঁকা, একবারে কি কোন রকমের ছবি তুলে পাঠাই দিচ্ছে। তাহলে এরকম করা যাবে না, তোমরা স্পষ্ট ছবি দেবা, খুব সুন্দর করে ছবি তুলে দেবা। আর প্রত্যেকটা পেজের উপরে তোমাদের নাম লিখবা, পরে দেখা গেছে যে কোনটা কার পেজ, এটা তোমরা আমি যখন কারেকশন করে দেব এরপর তোমরা খুঁজে পাবা না। তাহলে এই জন্য, কারণ কারেকশন করে দিলে তো তোমাদের ওইখানেই ছবিটা থাকে না, কারেকশন করে দিলে ছবিটা নিচে চলে আসে। তাহলে এই জন্য তোমরা ছবিগুলো লেখা যেন স্পষ্ট হয়, ছবির সাইজটা যেন খুব সুন্দর হয়।
খাতা থাকবে নিচে, উপর থেকে ক্যামেরা ধরে, সাইড থেকে না, একবারে উপর থেকে ক্যামেরা ধরে ছবি তুলে মানে সুন্দর করে ছবি তুলে দিল, তাহলে স্পষ্ট হবে, সুন্দর হবে, এরকম করে কি ছবিগুলো দেবে। আর ছবি প্রত্যেকটা পেজের উপর, ছবির উপরে তোমরা আগে পৃষ্ঠার উপরে নাম লিখবা, তারপর ছবি তুলবা। তাহলে প্রত্যেকটা পেজের নাম, প্রয়োজনে কলেজটা থাকতে পারে। এখন যদি একাধিক নাম থাকে সেক্ষেত্রে 1 2 এগুলা ইউজ করবা। আমি অবশ্য গ্রুপে দেখা যায় যে একাধিক একই নামে থাকলে 1 2 ইয়া করে দেয়, ইন্ডিকেশন করে দেয়। আচ্ছা যাই হোক, আর কারো কোনো সমস্যা আছে? স্যার বলো। স্যার আমরা 5.4টা এইভাবে করতে পারি না যে হাইড্রোজেনের মানে সেকেন্ড কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করে তারপর জেডি স্কয়ার আর সমান সমান এমভি স্কয়ার দিয়ে আর এর সূত্র ফেলায় ওইভাবে করতে পারি না? এ বাবা, ওইটা তো তুমি ডাবল কাজ করতেছো। ডাবল কাজ করবে কেন? তোমার ওইভাবেই তো সমীকরণটা আসছে। এম ভি আর ইকুয়াল কি এনএইচ ডিভাইডেড বাই কি টুয়াইস বাই। এটার থেকে মনে করো কি আর আগে বের করবা, আর এর মান বের করবা, তাহলে আর এন সমান সমান কি R1 ইনটু কি সমীকরণ বলো। স্যার n স্কয়ার বাই জেড স্কয়ার। n স্কয়ার ডিভাইডেড বাই জেড স্কয়ার। তাহলে এখান থেকে দেখা গেল তুমি আর আগে বের করলা, তারপর এখানে আবার ওই যে এখানে কিন্তু m এর মান h এর মান সব ব্যবহার করা হয়েছে। তাহলে স্যার n স্কয়ার ডিভাইড বাই জেড হবে। জেড, হ্যাঁ রাইট। ও জেড জি স্যার। তাহলে এখানে দেখো এখানে h এর মান, m এর মান, আর এর মান আবার বসাতে হচ্ছে। তাহলে এটাতে সমস্যা। তুমি একটা সমীকরণ যদি ব্যবহার করতে পারো তাহলে ডাবল সমীকরণ ব্যবহার করার কি দরকার? সব সময় সহজ মেথড, ইন্টারমিডিয়েটটা মাথায় রাখবে। প্রশ্নের উত্তরে কোনো বাহুল্য বিষয় লেখা যাবে না, রিপিটেশন দরকার নাই, একই কথা বারবার অনেকেই লিখে দেয়, রিপিটেশনের দরকার নাই। তোমার একটা কাজ সবচেয়ে ইজিয়েস্ট মেথডে যেটা হবে সেটাই রাইট। তোমার বুয়েটে যে কোশ্চেন থাকে, মনে করে এই কোশ্চেনটাতে বুয়েটে মার্কস হচ্ছে 10 মার্ক, তোমাকে কিছুই লিখতে হবে না, তুমি যদি খালি উত্তরটা লিখে দিয়ে আসো, রাইট উত্তরটা 10 মার্ক, শেষ। কথা কি বুঝছো? স্যার হ্যাঁ স্যার 5.3 টা তো কনফিউশন হচ্ছে, মানে স্যার ওটা যে আপনি ইকুয়েশনটা বললেন v ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, তো স্যার ওইখানে তো আমরা যদি v এর মানটা বেরও করে নেই তারপরেও তো আমাদের কম্পাঙ্কের মান এবং তরঙ্গ দৈর্ঘ্যের মান তো অজানা। স্যার দুইটা অজানা মান নিয়ে আমরা কিভাবে ইয়া বের করব? একটু আগেই তোমাদেরকে ভি নির্ণয়ের সমীকরণ বললাম। আচ্ছা দেখাই দিচ্ছি আমি, ওকে দেখাই দিচ্ছি, দেখো 5.3। আচ্ছা, হিলিয়ামের চতুর্থ শক্তি স্তরে কোন ইলেকট্রনের কম্পাঙ্ক কত? একটু আগে আমি ভি নির্ণয়ের সমীকরণ বললাম। ভি সমান সমান কি V1 ইন্টু কি স্যার 2 Z ডিভাইডেড বাই কি N, এটা সমীকরণ বললাম। তাহলে মানটা কত আসে? V1 এর মান 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8। Z এর মান হচ্ছে কত? হিলিয়ামের ক্ষেত্রে Z এর মান হচ্ছে 2, আর হিলিয়ামের ক্ষেত্রে চতুর্থ শক্তি স্তরের কথা বলা হচ্ছে, তাহলে কি এটা 4। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে এটা নিচে 2, ওই মানটা কত আসবে? 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার। এটা কি সবাই বুঝছো? তাহলে এই তো বেগ বের হলো। তাহলে হিলিয়ামের চতুর্থ শক্তি স্তরের বেগ V4। ওকে, এখন তরঙ্গ আমাদের সূত্র কি বললাম? ভি সমান সমান তো v ইজ ইকুয়াল টু f ল্যামডা। এফ ল্যামডা, এটাই ব্যবহার করো, এফ ল্যামডা। ওকে, তাহলে আমরা বের করব কি এফ। এফ সমান সমান কি ভি ডিভাইডেড বাই ল্যামডা, আর ল্যামডার মান বের করো ওই যে ল্যামডা সমান সমান কি ইয়ার ধ্রুবক ডি ব্রগলি সমীকরণ। তাহলে এইচ ডিভাইডেড বাই কি এম ভি। এখন কি বের হবে? জি স্যার বের হবে।
তাহলে এখানে ল্যামডার মান বের করো, এখানে ভি এর মান বের করে এখানে যদি বসায় দাও তাহলেই সেটা কি, যে কম্পাঙ্কটা আসবে সেটা হচ্ছে ইলেকট্রনের কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ক না। তোমরা যখন এখানে সি সমান সমান নিউ ল্যামডা ইউজ করবা, এখন দেখা যাচ্ছে এখানে আলোর বেগ বসাচ্ছ, ইলেকট্রনের বেগ না বসায় আলোর বেগ বসাচ্ছ, তখন কিন্তু মান ভুল আসবে। আচ্ছা, এটা কি ক্লিয়ার? সবার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে মুক্তা নামে আজকে কে অ্যাড হয়েছে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আফরিন সুলতানা। আফরিন সুলতানা, আচ্ছা আচ্ছা। আর ঠিক আছে, এ মিমুনা কে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মাইমুনা পারভিন। মাইমুনা পারভিন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আলী নূর আসছে। আমাদের আলী ইমরান ওটা কই? স্যার ঘুমাচ্ছে মনে হয় স্যার। ঘুমাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তা এই বিষয়গুলো আমার মনে হয় সবার ক্লিয়ার হয়ে গেছে। এই কাজগুলো তোমরা করবা, তাহলে তোমাদের হোমওয়ার্কের মধ্যে কোথায় ভুল হচ্ছে, এই যে গ্রুপে যখন দিচ্ছ তখন কিন্তু হচ্ছে তোমরা সবাই সবারটা নিয়ে সবাইটা দেখতে পাচ্ছ, সবাইটা শেয়ার করতেছো, জ্ঞান বাড়বে বেশি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে শুরু করব হাইড্রোজেনের বর্ণালী। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার আপনি যে আমাদের পড়াইছিলেন যে ইএন সমান সমান ই1 গুণন জেড স্কয়ার বাই এন স্কয়ার, একটা সূত্র পড়াইছিলেন না শক্তি হ্যাঁ। নির্ণয়ের ক্ষেত্রে, হুম। স্যার এই সূত্রটা কি হাইড্রোজেনের ক্ষেত্রে আলাদা হয়ে যায়? সকল পরমাণুর ক্ষেত্রেই তো এটা ব্যবহার করতে পারবো। স্যার বইয়ে কেন দেখলাম, স্যার বইয়ে দেখলাম যে ই1 সরি সমান সমান ই1 গুণন 1 বাই এন স্কয়ার। আর ওই যে হাইড্রোজেনের জেড এর মান সবসময়, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মানটা 1 বসাই দিয়ে সূত্র লিখে ফেলছে। ও জি স্যার, বুঝছি স্যার, বুঝছি। বুঝছো? আচ্ছা, যাই হোক। জি স্যার। আমাদের রিডবার্গ সমীকরণ গতদিন আমরা আলোচনা করছিলাম। রিডবার্গ সমীকরণ মনে আছে তোমাদের? জি স্যার। হ্যাঁ স্যার। সমীকরণটা কি? সমীকরণটা তরঙ্গ মুখস্থ করো। নিউ বার সমান সমান আর এইচ, রিডবার্গ ধ্রুবক, ইনটু জেড স্কয়ার জেড স্কয়ার 1 বাই n1 স্কয়ার n1 স্কয়ার মাইনাস কি 1 বাই n2 স্কয়ার n2 স্কয়ার। এটা সবার জানা আছে, তাই না? আচ্ছা, এখানে nটা কি, n1 টা কি? স্যার 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 নিম্ন শক্তি স্তর, মানে নিম্ন শক্তি দুটো শক্তি স্তর যখন তুলনা করতেছি তার মধ্যে যেটা নিচের শক্তি স্তর সেটা হচ্ছে n1। হ্যাঁ, তাহলে n1 টা সবসময় নিচের শক্তি স্তর আর n2 হচ্ছে উপরের শক্তি স্তর। n2 এর মান কি হতে পারে? 2 3 4 5 6 ইত্যাদি যে কোনো সংখ্যা হতে পারে। আর n1 এর মান ওই n2 এর মানের থেকে সবসময় ছোট হবে, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে এই সমীকরণে রিডবার্গ ধ্রুবকের মান কত? সাদিয়া বলো একটু। এগুলো প্রিপারেশন নিয়ে রাখতে হবে। মানটা মনে রাখার জন্য একটা কৌশল বলছিলাম। শুক্লা বলো। হ্যাঁ বলো। স্যার 109678 সেন্টিমিটার পার সেন্টিমিটার ইনভার্স 1। তাহলে এটা মনে রাখবা 10 তারপর 9 6 7 678 তাহলে সেন্টিমিটার কি পার সেন্টিমিটার, হ্যাঁ এই মানটা কিন্তু পার মিটারেও হতে পারে। সেন্টিমিটার আছে কি, ধরো এই মানটা হচ্ছে এরকম 10 9 6 7 8 ডিভাইডেড বাই কি 1 সেন্টিমিটার। আচ্ছা 1 সেন্টিমিটারকে যদি আমরা কি মিটার করতে চাই, সেন্টিমিটারকে কিভাবে মিটার করা যাবে? মাইমুনা একটু বলো, সেন্টিমিটারকে কিভাবে মিটার করা যাবে? 100 দ্বারা ভাগ করে স্যার। তাহলে এটাকে যদি নিচে 100 দ্বারা ভাগ করি তখন সেন্টিমিটার আর সেন্টিমিটার থাকবে না, এটা কি হয়ে যাবে মিটার। তাহলে এই নিচের 100টা কি আবার উপরে গুণ হয়ে যায়, তাহলে গুণ হয়ে গেলে এটা কি এই মানটা আর লেখার দরকার নেই, এটা কি থাকে 10 9 6 7 8 00, এটা তখন হয়ে যাবে পার মিটার।
এটা কি বুঝছো? 10967800 পার মিটার। তাহলে রিডবার্গ ধ্রুবকের মান এটা হচ্ছে কি এসআই একক, আর রিডবার্গ ধ্রুবকের মান এটা হচ্ছে সিজিএস সিস্টেম একক। এটা মাথায় রাখবা, মান মুখস্থ। আচ্ছা, আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাব, সেটা হচ্ছে বর্ণালীর আচ্ছা একটা ম্যাথ করে আগে, হাইড্রোজেনের বর্ণালী করার আগে একটা ম্যাথ করবো আমরা। দেখো, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের কোনো ইলেকট্রন শক্তি বিকিরণ করে প্রথম শক্তি স্তরে গমন করলে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে কি, খেয়াল করো যে উপরে 2 নং শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে কি 1 নং শক্তি স্তরে যাচ্ছে। এখন বলা হচ্ছে এই যে 1 নং শক্তি স্তরে আসলো, এটা 2 নং শক্তি স্তর আর এটা 1 নং শক্তি স্তর। তাহলে এটা কিভাবে বের করব? অনেকে এভাবে করে, আগে E1 হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তির মান বের করে, তারপর E2 বের করে, তারপর E2 আর E1 এর পার্থক্য বের করে। ডেলি সমান সমান কত? E2 মাইনাস E1 বের করার পর তাহলে এইটা সমান সমান হচ্ছে কি HC বাই ডেলি সমান সমান কি E সমান সমান HC বাই ল্যামডা। তাহলে এখানে 2 শক্তি স্তরের শক্তির পার্থক্যের সমান পরিমাণ আলো কি হবে? বিকিরিত হবে। এই শক্তি স্তরের শক্তি আর এই শক্তি স্তরের শক্তির পার্থক্যের সমান পরিমাণ শক্তি কি হবে? বিকিরিত হবে। তাহলে এখান থেকে বিকিরিত আলোর কম্পাঙ্ক বের করা যাবে, বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে। তাহলে এভাবে বের করে, এটা এভাবে বের না করে এই যে শক্তির মান বের করতে হবে, আবার এই শক্তির মান বের করতে হবে, এগুলো ভেজাল। এই কাজটাই আমরা এখানে করে ফেলছি, কিন্তু অলরেডি ওই যে রিডবার্গ সমীকরণে আমরা ওটাই করে এই কাজটা করে রিডবার্গ সমীকরণটা পাইছি। তাহলে আমাদের নিউবার্গ ইকুয়াল লেখা যায় কি 1 বাই ল্যামডা সমান সমান কি আরএস। তাহলে হাইড্রোজেনের জন্য পারমাণবিক সংখ্যাটা কত? 1। এই জন্য সূত্রে আর জেড এর ব্যবহার না করে সরাসরি কি আমরা 1 বাই n1 স্কয়ার ডিভাইডেড বাই কি 1 বাই n2 স্কয়ার ব্যবহার করতে পারি। আচ্ছা, মানগুলো বসায় দাও, সিজিএস সিস্টেমে মান বসাও। তাহলে 10 9 6 7 8, এখানে 1 বাই 1 তার মানে কি 1 মাইনাস কি 1 বাই 2 স্কয়ার মানে 1 বাই 4, 1 বাই 4। এটা ক্যালকুলেশন করে মানটা বলো। স্যার 82.2 into 10 to the power 3। 82.2 আরো মান into বলো, 10 to the power আরো মান বলো। স্যার 258। 258 দশমিকের পর ন্যূনতম 2-3টা বলবা। আচ্ছা, এরপর হচ্ছে 10 টু দি পাওয়ার কত? 3। জি। আচ্ছা, 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, এটা 1 বাই ল্যামডার মান, এটা কি নিউবারের মান। নিউবার মানে তরঙ্গ সংখ্যা, তাহলে এটার এককটা দাঁড়াচ্ছে পার সেন্টিমিটার। তাহলে প্রতি সেন্টিমিটারে এতটি পূর্ণ স্পন্দন কি সম্পন্ন হয়। তাহলে আলো যেটা নির্গত হবে সেই আলোর প্রতি সেন্টিমিটার যে অতিক্রম করবে, প্রতি সেন্টিমিটারে 82.258 ইন্টু 10 টু দি পাওয়ার 3টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। এখন দেখো, আমরা বের করব ল্যামডার মান। তাহলে 1 বাই ল্যামডার মান হচ্ছে এটা, তাহলে অতএব ল্যামডা কি হবে? এই মানটার বিপরীত রাশি। তাহলে এটাকে ইনভার্স করে ক্যালকুলেটরে দেখো উপরে এক্স ইনভার্স আছে, তাহলে এক্স ইনভার্স থেকে ইকুয়াল চাপলেই কিন্তু মানটা চলে আসবে। কত আসে ল্যামডার মান? স্যার 12.15 into 10 inverse 6। তুমি
মান ভুল করছো। আচ্ছা দাঁড়াও দেখি 12 পয়েন্ট কত? 5 12.5 কত? 5 স্যার 15 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 6 10 ইনভার্স 6। ভুল আসছে কি স্যার? না ঠিক আছে এখন। তাহলে এত ঠিকই তো কি হবে? থাকার কথা। সেন্টিমিটার। এত কি? সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে ন্যানোমিটার করতে হবে কি করে সেটা একজন বলো। আলিনুর রহমান বলো, সেন্টিমিটারকে কিভাবে ন্যানোমিটার করা যায়? একক স্যার কনভার্ট করা জরুরি। হ্যাঁ স্যার 1 সেন্টিমিটার 10 টু দি পাওয়ার 8 ন্যানোমিটার এই 7 1 সেন্টিমিটার সমান 10 টু দি পাওয়ার কত? 7 ন্যানোমিটার। হ্যাঁ রাইট, 10 টু দি পাওয়ার 7 ন্যানোমিটার। এই মানগুলো কিন্তু মুখস্থ। তাহলে আমরা এটাকে 10 টু দি পাওয়ার 7 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে কি 10 টু দি পাওয়ার -6 আছে, হয়ে যাবে কি 12.15 ইন্টু 10 টু দি পাওয়ার কি 1, তার মানে 10। এত কি ন্যানোমিটার। তাহলে 10টা গুণ করলে হয় 121.5 কি ন্যানোমিটার। এই ম্যাথটা কি সবাই বুঝছো? বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? 121.5 ন্যানোমিটার। ন্যানোমিটারে কেন গেলাম? কারণ আমরা বিভিন্ন অঞ্চলের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো ন্যানোমিটার স্কেলে মুখস্থ করব। এই মানটা কোন অঞ্চলের, এই যে বিকিরিত আলো কোন অঞ্চলের আলো, তাহলে আলোর অঞ্চলের রেঞ্জ গুলো মুখস্থ করতে হবে। যে 10 থেকে 380 ন্যানোমিটার হলে কোন অঞ্চলের আলো? মনে আছে তোমাদেরকে? কি এটা পড়াইছি? স্যার অতিবেগুনি। হ্যাঁ রাইট, অতি বেগুনি অঞ্চলের আলো। তাহলে জি স্যার। এই যে বিকিরিত আলোটা হচ্ছে কি অতি বেগুনি। সবসময় মাথায় রাখবে n1 এর মান যদি 1 হয় তার মানে কি উপরে যে কোনো শক্তি স্তর থেকে যদি কি 1 নং শক্তি স্তরে ইলেকট্রন শক্তি বিকিরণ করে আসে হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে সব সময় বিকিরিত আলো হবে অতি বেগুনি আলো। তাহলে এখানে দ্বিতীয় শক্তি স্তর থেকে না এসে যদি 5 নং শক্তি স্তর থেকে 1 নং এ আসতো তারপরেও অতি বেগুনি আলো হইতো। যদি 7 নং শক্তি স্তর থেকে 1 নং এ আসতো তারপরেও অতি বেগুনি আলোই আসতো। শুধু তরঙ্গ দৈর্ঘ্যের মানটা একটু চেঞ্জ হইতো। 121.5 ন্যানোমিটার না হয়ে হয়তো বা কি 110 ন্যানোমিটার হতে পারতো, 90 ন্যানোমিটার হতে পারতো, 80 ন্যানোমিটার, তার মানে 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যেই থাকে।